আচ্ছা, তো এই যে পার্টিকুলার থার্ড সেমিস্টারের লেকচারটা আছে, সেই থার্ড সেমিস্টারের লেকচারে তোদের সিলেবাসে আমি কোন কোন পার্টটা করাচ্ছি? আমি করাচ্ছি হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন করাবো, মাল্টিপ্লিকেটরটা করাবো অ্যান্ড সি প্রোগ্রামিংটা করাবো। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা অনেকটা এগিয়েছে, কিছুটা এগিয়েছে, সেকেন্ড চ্যাপ্টারে আমরা আছি। মাল্টিপ্লিকেটর কোনো স্টার্ট হয়নি, সেটা পরের কথা। আর সি প্রোগ্রামিংটা আমি আজকে থেকে স্টার্ট করছি। তো সি প্রোগ্রামিং স্টার্ট করার আগে দেখ, সি প্রোগ্রামিং অনেক দূরের কথা। কোন একটা বেসিক আগে বলতে, সি প্রোগ্রামিং মানে হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? ওকে, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম দিচ্ছে তো সি প্রোগ্রামিং। এবার সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানার আগে আমাকে আরো অনেক কিছু জানতে হবে। সেই স্টেপগুলো আমরা পরপর যাব, পরপর গিয়ে আমরা সি প্রোগ্রামিং স্টার্ট করবো। স্টেপগুলো কি? প্রথম স্টেপের নাম হচ্ছে অ্যালগোরিদম, ঠিক আছে? অ্যালগোরিদম কমপ্লিট করার পরে আমি যাব হচ্ছে ফ্লো চার্টে। ফ্লো চার্ট কমপ্লিট করার পরে আমি যাব হচ্ছে সি প্রোগ্রামিং। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে অ্যালগোরিদমের কিছু ড্রব্যাক আছে, সেটা ফ্লো চার্ট কমপ্লিট করে দেয়। ফ্লো চার্টের কিছু ড্রব্যাক আছে, সেটা সি প্রোগ্রামিং কমপ্লিট করে দেয়। সি প্রোগ্রামিং কিছু ড্রব্যাক আছে, তাহলে সি প্লাস প্লাস সেটাই কমপ্লিট করে দেয়। সি প্লাস প্লাস যে ড্রব্যাক গুলো আছে, সেগুলো পরের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সলভ করে দেয়। আপাতত এই মুহূর্তে আমাদের পৃথিবী বিশ্বে সব থেকে অ্যাডভান্স ল্যাঙ্গুয়েজ হচ্ছে পাইথন, ঠিক আছে? তাহলে এগুলো কিন্তু আস্তে আস্তে ড্রব্যাক গুলো সলভ করতে 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 করতেই এসছে। যখন তোদের আমি ফোর্থ সেমিস্টার পড়াবো, তখন যে সেজ ম্যাথ বলে ডিএসসি তে যে পার্টটা আছে সেজ ম্যাথ, সেই সেজ ম্যাথটা কিন্তু পুরোপুরি পাইথন ল্যাঙ্গুয়েজের উপর দাঁড়িয়ে। তখন বুঝতে পারবি যে সি প্রোগ্রামিং এর থেকে পাইথনটা কতটা অ্যাডভান্স। সি প্রোগ্রামিং কতটা বেশি খাটতে হয়, পাইথনটি কতটা কম খাটতে হয়। তত অ্যাডভান্স হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আমাদের কাছে ইজি হচ্ছে আস্তে আস্তে। তাহলে প্রথম পার্টটা হচ্ছে আমাদের অ্যালগোরিদম। অ্যালগোরিদমটা আমি আজকে শিখছি, মানে আজকে শেখাবো। অ্যালগোরিদম হচ্ছে ফ্লো চার্ট, ফ্লো চার্টের পর হচ্ছে সি প্রোগ্রামিং। তাহলে এখন ফ্লো চার্ট সি প্রোগ্রামিং বাদ দিয়ে আমি জাস্ট তোদের অ্যালগোরিদমের উপরে কনসেন্ট্রেট করতে বলবো। আরেকটা জিনিস বলে দিই, যদিও সিলেবাসে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট বলে কিন্তু আলাদা করে মেনশন করে দেওয়া নেই, বাট যেই বছর প্রথম সিলেবাসটা স্টার্ট হয়েছে, সেই বছরে কিন্তু যারা যারা অ্যালগোরিদম আর ফ্লো চার্ট পড়ে যায়নি, তারা 30 নম্বরের অ্যান্সার করতে পারেনি। বারবার করে বলছি আমি, যদিও সিলেবাসে অ্যালগোরিদম আর ফ্লো চার্ট পড়ে লেখা নেই, তবুও অ্যালগোরিদম ফ্লো চার্ট করতেই হবে, বিকজ ওখান থেকে কিন্তু 30 মার্কস আসবেই। 100তে পরীক্ষা, 100তে 30 নম্বর কিন্তু ওখান থেকে আসবে। ক্লিয়ার তো? ওকে, তাহলে যাই হোক, তো অ্যালগোরিদম আমি একে স্টার্ট করছি। অ্যালগোরিদম মানে কি? অ্যালগোরিদম মানে কিচ্ছু না রে, আমি পিডিএফটা অলরেডি প্রোভাইড করে দিয়েছি। অ্যালগোরিদম মানে কিচ্ছু না, অ্যালগোরিদম মানে হচ্ছে একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, আর কিচ্ছু না। স্টেপ বাই স্টেপ প্রসিডিওর মানে সাপোজ আমি বলছি, একটা এক্সাম্পল দিচ্ছি। তুই সাপোজ ভাত রান্না করবি, ঠিক আছে? তাহলে ভাত রান্না করার জন্য কি লাগবে? চাল লাগবে। সবার আগে তুই দোকানে গিয়ে চাল আনবি। তাহলে স্টেপ 1 কি? সবার আগে দোকানে গিয়ে চাল আন। স্টেপ 2 কি হবে? তুই চালটাকে ভালো করে ধুবি। স্টেপ 3 কি হবে? চালটাকে ভালো করে ধোয়ার পরে তুই জল দিয়ে সেটাকে গ্যাসের উপরে বসাবি। স্টেপ 4 কি হবে? গ্যাসটাকে তুই মিনিমাম বাড়াবি অথবা কমাবি, অ্যাডজাস্ট করবি। স্টেপ 5 কি হবে? মার গেলে ভাত সার্ভ করবি। ওকে, তাহলে কোনো প্রসিডিওর সলভ করতে গেলে কিন্তু, মানে কোনো টার্গেট রিচ করতে গেলে কিন্তু, বা কোনো জিনিস করতে গেলে কিন্তু আমাদের স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফলো করতে হয়। এই স্টেপ বাই স্টেপ প্রসিডিওর ফলো করার আরেক নামই হচ্ছে অ্যালগোরিদম। এবার তুই বলবি হয়তো তুমি আমার ভাত রান্না করাটাকে অনেক কম স্টেপে ডেসক্রাইব করে দিয়েছো, আমি আরো ইলাবোরেটলি ডেসক্রাইব করবো। তো কর না, তুই ইলাবোরেটলি কি বলতে চাইছিস? তুই চাল কেনার জন্য পয়সা নিলি, স্টেপ 1। তারপর তুই বাড়ি থেকে বেরিয়ে রাস্তাটা পার হলি, স্টেপ 2। রাস্তাটা পার হয়ে তুই দোকানে গিয়ে বললি যে আমাকে 1 কেজি চাল দাও, স্টেপ 3। দোকানদার তোকে চাল দিল, চাল দিয়ে পয়সা ফেরত দিল, স্টেপ 4। তাহলে তুই অনেকগুলো স্টেপ কিন্তু করাতে পারছিস। ক্লিয়ার তো? ওকে, তো আমরা সেটাকেই একটা গুড অ্যালগোরিদম বলবো, যেখানে তুই অত্যন্ত কম স্টেপ ফলো করে তুই তোর টার্গেটে রিচ করে যাচ্ছিস। যেরকম তোর ভাত রান্না করার জানার জন্য কিন্তু তুই রাস্তা পার হলি কি পার হলি না, তুই দোকান থেকে কত টাকা দিলি কি টাকা দিলি না, আমার জানার দরকার নেই।
ভাত রান্না করার জন্য যে এসেনশিয়াল স্টেপগুলো আছে আমার সেগুলো জানলেই হবে। যেমন চাল লাগবে, চালটাকে ধুতে হবে, চালটাকে ধুয়ে তার উপরে জল দিয়ে হাঁড়িতে বসাতে হবে, তারপর টেম্পারেচারটা অ্যাডজাস্ট করতে হবে, তারপরে মাল গেলে তোর কাজ শেষ। তাহলে এগুলো হচ্ছে আমার এসেনশিয়াল স্টেপ, কিন্তু বারবার করে বলছি আমি। তাহলে যত কম স্টেপে তুই একটা প্রসিডিওরকে ডিফাইন করতে পারবি তত ভালো আমাদের অ্যালগোরিদমটা প্রকাশিত হবে। ঠিক আছে? তুই যদি স্টেপ বাড়াস সেটাও অ্যালগোরিদম হবে, তুই যদি স্টেপ কমাস সেটা অ্যালগোরিদম হবে, তুই যদি কম স্টেপে বুঝিয়ে দিতে পারিস সেটা হচ্ছে একটা গুড অ্যালগোরিদম। ব্যাপারটা বুঝতে পারলাম আমি কি বলার চেষ্টা করছি? ক্লিয়ার তো পুরো ব্যাপারটা? ওকে ফাইন। আচ্ছা, তাহলে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর আমি একটু ইলাবোরেটলি ডিসক্রাইব করে দিচ্ছি। আমি অলরেডি ডেফিনেশনটা প্রোভাইড করেছি। তাহলে কি অ্যালগোরিদমের ডেফিনেশনটা কি বলেছে? এই ডেফিনেশনটা কিন্তু 2006 সালে এসেছে, তারপরেও এসেছে সিভিতে অনেকবার। তাহলে এ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর, এ স্টেপ বাই স্টেপ প্রসিডিওর টু সলভ a given problem is known as algorithm. ঠিক আছে? তাহলে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর টু সলভ এ গিভেন প্রবলেম ইজ নোন অ্যাজ অ্যালগোরিদম। এবার দেখ অ্যালগোরিদমে যেটা আমি বললাম যে যত কম স্টেপে তুই ডিফাইন করতে পারবি সেইটাকে আমি একটা গুড অ্যালগোরিদম বলবো। সেরকমই অ্যালগোরিদমের কিছু প্রপার্টি আছে। The properties are ঠিক আছে? ওকে, এক নম্বর, it should be simple। সেটা তোকে আমি বলছিলাম যে বেসিক স্টেপ দিয়ে ব্যাপারটাকে ঘেটে দেওয়ার দরকার নেই, সিম্পল রাখ, ইজি রাখ, যেই কাজটা করতে বলেছিল তুই সেই কাজটাই তুই কর, খালি আর কিছু করতে হবে না। তাহলে it should be simple, প্রথম পার্টটা হচ্ছে it should be simple। দু নম্বর, it should be clear with no ambiguity। অ্যাম্বিগিউটির বাংলা মানে কি বলতো? অ্যাম্বিগিউটির বাংলা মানে হচ্ছে সংশয়। ঠিক আছে? ওকে, তাহলে ইট শুড বি ক্লিয়ার উইথ, তুই স্টেপ কমাতে কমাতে এমন স্টেপ কমিয়ে দিলি যে অর্ধেক পার্টটা বুঝতেই পারলাম না। ঠিক আছে? ওকে, তাহলে সাপোজ যদি আমি এরকম ভাবে বলি যে ভাত রান্না করবি, তুই চাল দিলাম, ভাত রান্না করলাম, মাঝখানে স্টেপ গায়েব। আরে কিছু তো বল যে কিভাবে রান্না করলি ভাতটা। তাহলে যাতে কোনো সংশয় না থাকে, তোকে এক্সট্রা কিছু বলারও দরকার নেই, তোকে এমন এসেনশিয়াল জিনিসটা ঘাটিয়ে দেওয়ার দরকার নেই, মানে এসেনশিয়াল স্টেপ তুই বাদ দিয়ে বেরিয়ে গেলি, তাহলে সেটাও করার দরকার নেই। তাহলে যাতে কোনো সংশয় না থাকে, ইট শুড বি ক্লিয়ার উইথ নো অ্যাম্বিগুইটি, পুরোপুরি যাতে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গিয়ে থাকে। ঠিক আছে? ওকে, 3 নম্বর হচ্ছে it should lead to a unique solution of a given problem। ঠিক আছে? লাস্টে গিয়ে মানে সাপোজ তোর একটা অ্যালগরিদম করতে 4টে বা 5টা, সাপোজ 5টা স্টেপ লাগছে, তাহলে 5 নম্বর স্টেপে গিয়ে যেই জিনিসটা আমরা চেয়েছিলাম কোশ্চেনে সেই সলিউশনটাই আমি যেতে পাই, ওটা ছাড়া এক্সট্রা কিছু যদি আমি না পেয়ে আসি। সাপোজ আমি এখন একটা অ্যালগরিদম পড়াবো যে তোকে একটা সার্কেলের এরিয়া বের করতে বলছে, তাহলে লাস্টে গিয়ে মানে লাস্ট স্টেপে যদি আমি সার্কেলের এরিয়াটাই পাই আর যদি আমি কিছু এক্সট্রা না পাই, তাহলে ইউনিক সলিউশনটা কিন্তু আমার অবশ্যই দরকার এখানে। 4 নম্বর বলছে একটু ইংলিশটা ভালো করে দেখে বলি, সেটা হচ্ছে it should involve finite number of steps to arrive at the solution। তাহলে সলিউশনে অ্যারাইভ করার জন্য যাতে ফাইনাইট নাম্বার অফ স্টেপস থাকে, এমন তুই স্টেপ লিখতে শুরু করলি যে শেষই হচ্ছে না। ঠিক আছে? ওকে, সেটা যাতে একদম না হয়, যেটা আমি বলছিলাম। আচ্ছা, ওকে, এবার দেখ 5 নম্বর যে আমাদের প্রপার্টিটা আছে, সেই 5 নম্বর প্রপার্টিটা এই কথা বলছে, it should be
capable to solve अच्छा to solve not to handle some unexpected সিচুয়েশন এখানে বলা হয়েছে সাম আনএক্সপেক্টেড সিচুয়েশন। এই পার্টটা যখন আমি কোনো অ্যালগরিদম করাবো তখন পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? ওকে, ইট শুড বি ক্যাপেবল টু হ্যান্ডেল সাম আনএক্সপেক্টেড সিচুয়েশন, ঠিক আছে? আনএক্সপেক্টেড সিচুয়েশন কিরকম ধরনের সেটা অ্যালগরিদমের যখন তোকে আমি কোশ্চেন বলবো তখন তুই বুঝিয়ে যাবি পুরোপুরি। 6 নম্বর এবং লাস্ট যে প্রপার্টিটা আছে সেটা বলছে it should be capable to solve problem of specific class. I to repeat করে দিই, it should be capable of solving problem of a specific class। মানে অ্যালগরিদমের মেইন ড্রব্যাকটা হচ্ছে এই কিছু কিছু স্পেসিফিক টাইপের প্রবলেমই সলভ করতে পারে। এইটার জন্যই ফ্লোচার্টটা এসছে, এইটার জন্যই ফ্লোচার্ট থেকে সি প্রোগ্রামিং এসছে। বারবার করে বলছি, এই যে লাস্ট পার্টটাই বলছি, ইট শুড বি ক্যাপেবল টু সলভ প্রবলেম অফ স্পেসিফিক ক্লাস, মানে কিছু কিছু স্পেসিফিক টাইপের প্রবলেমই কিন্তু অ্যালগরিদম সলভ করতে পারে, এর বাইরে কিছু না। এর এক্সাম্পল আমি তো চিন্তা করিস না। তাহলে আমি অলরেডি পিডিএফ দিয়ে দিয়েছি। তোকে প্রথমে অ্যালগরিদমের ডেফিনেশন চাইতে পারে, তারপর বলবে অ্যালগরিদমের প্রপার্টি নিয়ে আলোচনা করো, ঠিক আছে? সাপোজ তোকে 3 নাম্বার দিলাম, তাহলে তুই 6টা প্রপার্টি লিখবি এন্ড ডেফিনেশনটা লিখবি। এবার আমি ডিরেক্ট যাচ্ছি হচ্ছে প্রবলেমে, যেটা আমাদের মেন দরকার, যেটা আমাদের সবথেকে বেশি আসতে পারে, সেই প্রবলেমে আমরা যাচ্ছি। প্রথম প্রবলেমটা হচ্ছে এক নম্বর দিয়ে design an algorithm to find area and perimeter of a given circle, ঠিক আছে? ওকে, দেখি বলছে ডিজাইন অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড এরিয়া অ্যান্ড পেরিমিটার অফ এ গিভেন সার্কেল। মানে তুমি এমন একটা স্টেপ বাই স্টেপ প্রসিডিওর বানাও যাতে আমি সার্কেলের এরিয়া আর পেরিমিটার সম্বন্ধে জানতে পারি। তোরা বলবি আমি তো জানি যে এরিয়ার ফর্মুলা হচ্ছে পাই আর স্কোয়ার আর পেরিমিটারের ফর্মুলা হচ্ছে তো 2 পাই আর। আমি বলছি যে জানে না। সাপোজ একটা বাচ্চা ছেলে যে এখনো পর্যন্ত বা যে একটা অশিক্ষিত লোক যে এরিয়াও বের করতে পারে না, পেরিমিটারও বের করতে পারে না, তুই তাকে এমন ভাবে স্টেপ ওয়াইজ বলে দে যাতে সে পড়তে পারে, খালি সে পড়ে বুঝতে পারে যে কি বলতে চাইছে। তাহলে তুই এমন ভাবে তাকে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর গুলো বলে দে যাতে সে লাস্টে গিয়ে একটা যে কোনো সার্কেলের এরিয়া বা পেরিমিটার দুটো বের করে ফেলতে পারে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যালগরিদম। অ্যালগরিদম মানে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর। স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, স্টেপ 5 যতগুলি স্টেপ লাগুক, সবচেয়ে কম স্টেপের মধ্যে তুই একটা ম্যাথ না জানা পাবলিক যে শুধুমাত্র পড়তে পারে তাকে তুই সার্কেলের এরিয়া এবং পেরিমিটার বের করে দেখিয়ে দে, ঠিক আছে? ওকে, তাহলে সবার আগে স্টেপ 1 যেটা হবে, একদম স্টার্ট করছি আমি, ঠিক আছে? ওকে, যেরকম ভাবে লিখবো সেরকম ভাবেই কিন্তু লিখতে হবে। বারবার করে বলছি জিনিস শোন, সার্কেলের এরিয়া বের করতে গেলে কি লাগে? পাই লাগে আর স্কয়ার লাগে, মানে পাই লাগে আর রেডিয়াস লাগে। আর পেরিমিটার বের করতে গেলে লাগে 2 পাই আর, তাই তো? ওকে, এবার দেখ, পাইটা কিন্তু অজানা। বারবার করে বলছি 1 2 3 4 সবাই জানে, বাট পাই এর কিন্তু পার্টিকুলার ভ্যালু তুই জানিস না। কি জানিস তুই? 3.14 বা 22/7। এবার বিভিন্ন লোক বিভিন্ন রকম ভ্যালু দিতে পারে। কেউ পাই এর ভ্যালু 22/7 বললো, কেউ পাই এর ভ্যালু 3.14 বললো, কেউ পাই এর ভ্যালু 3.14 এর পরে 4টে ডিজিট এক্সট্রা বললো। সো পাইটা কিন্তু সবার কাছে সেম না, ঠিক আছে? তাহলে এটা বলা ভুল হবে যে সার্কেলের এরিয়া বের করতে গেলে শুধুমাত্র রেডিয়াস লাগে না, শুধুমাত্র রেডিয়াস লাগে না, তার সাথে সাথে পাই এর ভ্যালু লাগবে। কেন? বিকজ পাই এর কিন্তু ডিফারেন্ট ভাবে অ্যাপ্রোচ লোকে দিতে পারে। পাই একটাই নাম, মানে তোর একটাই ভ্যালু 22/7, বাট কেউ সাপোজ 3.14 দিল,
কেউ সাপোজ 3.14/2 ডেসিমেল দিল, কেউ সাপোজ 22/7 দিল। ঠিক আছে, তাহলে পাইটা আর আরটা কিন্তু যে ক্যালকুলেশন করবে তার উপর ডিপেন্ড করছে। সাপোজ আমি যখন ক্যালকুলেশন করলাম আমি 22/7 দিলাম, তোদের মধ্যে কেউ যখন ক্যালকুলেশন করবি তখন তুই 3.14 দিবি। তাহলে পাইটা কিন্তু এই মুহূর্তে আমার কাছে অজানা, যেরকমভাবে রেডিয়াসটা আমার কাছে অজানা সেভাবে পাইটাও আমার কাছে অজানা। আমার কাছে অজানা বলা ভুল হবে, আমি যখন সাপোজ স্টেপ বাই স্টেপ প্রসিডিউর থেকে সলভ করবো তখন আমি যা পাইয়ের ভ্যালু দেবো, নট নেসেসারি তুই যখন স্টেপ 1 স্টেপ 2 স্টেপ 3 স্টেপ 4 থেকে যখন তুই সলভ করবি তখন তুইও পাইয়ের ভ্যালু সেম দিবি, আলাদা দিতে পারিস। তাহলে সবার আগে আমি যেটা লিখছি স্টেপ 1 এ যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে স্টেপ 1 দিয়ে আমরা লিখছি input the value of pi and r। ঠিক আছে, ওকে। তাহলে ইনপুট দ্য ভ্যালু অফ পাই এন্ড আর, ও কিন্তু জানে না যে স্টেপ 1 দেখছে, সে জানে না যে পাই মানে কার কথা বলা হচ্ছে, আর মানে কার কথা বলা হচ্ছে। ও বলছে তুমি পাই এর একটা ভ্যালু দাও, ঠিক আছে, ওকে। আর রেডিয়াস তুমি তোমার পছন্দ মতো রেডিয়াস দাও। সে পাই জানে, পাই সে 3.14 নিতে পারে বা সে 22/7 নিতে পারে। তাহলে ও বলছে মানে পিআই পাই কেন লিখছি আমি, ভালো করে বুঝবি এই জায়গাটা একটু। পাই মানে যে পাই এর ভ্যালু বলা হচ্ছে আর আর মানে যে রেডিয়াস বলা হচ্ছে সেরকম কিন্তু একবারের জন্য বলেনি। ও পাই রেখে চিনতে পেরেছে পিআই পাই মানে পাই এর জায়গায় সাপোজ 22/7 বসাবে অথবা 3.14 বসাবে, সেটা ওর পার্সোনাল। আর আর এর ভ্যালু বসাতে বলেছে এখানে, কিন্তু আমি পিআই পাই লিখেছি, পাই রেখে আমার পেয়েছে না, এটা এই পাই এর কথা বলা হয়েছে। আর রেডিয়াসটা 2 বসাতে পারে, 3 বসাতে পারে, 4 বসাতে পারে, যা খুশি তাই বসাবে। তাহলে ইনপুট দ্য ভ্যালু অফ পাই এন্ড আর, এটা হচ্ছে প্রথম কাজ। তাহলে স্টেপ 1টা থেকে সে পাই এর ভ্যালু আর আর এর ভ্যালু কি করবে, ইনপুট করবে। এবার আসছি আমি স্টেপ 2 তে, তোরা নিজেরাই বল এবার স্টেপ 2 তে আমাদের কি লাগবে বেসিক্যালি, ভালো করে বুঝবি জিনিসটা। এবার তো যেহেতু কি বলেছে ফাইন্ড এরিয়া এন্ড পেরিমিটার অফ এ গিভেন সার্কেল, এবার তোকে এরিয়ার ফর্মুলা প্রোভাইড করতে হবে। যখন পাই এর ভ্যালু আর এর ভ্যালু দিয়ে দেবে, স্টেপ 2 কি হবে, এবার তোকে এরিয়ার পেরিমিটারের ভ্যালুটা প্রোভাইড করতে হবে, তাদের ফর্মুলাটা তোকে প্রোভাইড করতে হবে। তাহলে স্টেপ 2 তে আমি লিখছি, ঠিক আছে। এবার পাই এর ভ্যালু আর এর ভ্যালু নিয়ে কি করবে, ক্যালকুলেট করবে। তাহলে ক্যালকুলেট, এই ওয়ার্ডগুলো না লিখলে কিন্তু কেটে পুরো জিরো। ক্যালকুলেট এরিয়া ইকুয়ালস টু পাই ইনটু আর স্কয়ার, calculate area equals to pi into r square and perimeter equals to 2 into pi into r। ঠিক আছে, ওরা তো ফর্মুলা জানতো না, ওরা এরিয়া আর পেরিমিটারের ফর্মুলা জানতো না। ও দেখছে ক্যালকুলেট এরিয়া ইকুয়ালস টু, ও তো পাই এর ভ্যালু আর এর ভ্যালু জানে, তাহলে পাই এর ভ্যালু আর এর ভ্যালু বসিয়ে ও ভ্যালুটা বের করে নেবে। এন্ড পেরিমিটার 2 into pi into r বলে দিয়েছে, তাহলে ও পাই এর ভ্যালু আর এর ভ্যালু বসিয়ে কিন্তু পেরিমিটার বের করে নেবে। তাহলে এখানে কি করলো, ক্যালকুলেশন করলো। দ্যাটস ওয়াই ক্যালকুলেট এরিয়া ইকুয়ালস টু পাই ইনটু আর স্কয়ার এন্ড পেরিমিটার ইকুয়ালস টু 2 ইনটু পাই ইনটু আর। লাস্টে আমরা কি করি স্টেপ 3 তে, ছোটবেলায় যখন করতাম ক্যালকুলেশন করে লাস্টে উত্তর লিখতাম না, ঠিক আছে, ওকে। উত্তর লেখা মানে এইভাবে লিখতাম, অ্যানসার করে লিখতাম। এখানে কি করতাম আমরা, লিখতাম তো, এই লেখাটাকে এখানে অ্যালগরিদমের ভাষায় বলছে প্রিন্ট এরিয়া অ্যান্ড পেরিমিটার। কি বলছে, প্রিন্ট এরিয়া অ্যান্ড পেরিমিটার। লাস্টে কি করতিস তুই, এখানে অ্যানসার লিখে একটা কি ফুল স্টপ দিতিস। এখানে আর ফুল স্টপ দেওয়া যাবে না, এখানে বলতে হবে টার্মিনেট দা অ্যালগরিদম। ঠিক আছে, ওকে। তাহলে এখানে আমরা অ্যানসার লিখে ফুল স্টপ দিতাম, সেই ফুল স্টপের জায়গায় এখানে কি লিখতে হবে, টার্মিনেট দা অ্যালগরিদম। তাহলে ছোটবেলায় যেভাবে আমি অঙ্কটা করতাম সেভাবেই কিন্তু করছি। তাহলে এক্সাম্পল দিচ্ছি আমি, কি বলেছে, ইনপুট দ্য ভ্যালু অফ পাই এন্ড আর। তাহলে পাই ইকুয়ালস টু আমি নিচ্ছি 22/7 আর আর ইকুয়ালস টু আমি নিচ্ছি 2। তারপর কি ক্যালকুলেট এরিয়া ইকুয়ালস টু, তারপর কি এরিয়া ইকুয়ালস টু 22/7 ইনটু 2 স্কয়ার মানে কি 88/7। তারপর কি বলছে, এন্ড পেরিমিটার ইকুয়ালস টু 2 ইনটু 22/7 ইনটু 2, তার মানে কি এটাও 88/7। তারপর কি প্রিন্ট এরিয়া এন্ড পেরিমিটার মানে কি এরিয়া ইকুয়ালস টু 88/7, পেরিমিটার ইকুয়ালস টু
88/7 আবার কি টার্মিনেট দ্য অ্যালগরিদম। মানে এরপরে আর কোনো স্টেপ আসবে না। টার্মিনেট দ্য অ্যালগরিদম কথা অর্থ কি, এরপরে আর কোনো স্টেপ আসবে না। ঠিক আছে, তাহলে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা বুঝতে পারলি কি বলার চেষ্টা করা হচ্ছে। এবার তুই চাইলে স্টেপ বাড়াতে পারতিস। প্রথমে ইনপুট দ্য ভ্যালু অফ পাই এন্ড আর্গন, স্টেপ টু দ্য বল ক্যালকুলেট এরিয়া ইকুয়ালস টু এটা, আর স্টেপ টু দ্য এন্ড পেরিমিটার লিখিস না, স্টেপ 3 তে লেখ ক্যালকুলেট পেরিমিটার ইকুয়ালস টু এটা। তাহলে কি চারটে স্টেপ হয়ে গেল? ক্লিয়ার পুরো ব্যাপারটা? আর তুই যদি আরো স্টেপ বাড়াতে চাইতিস তাহলে স্টেপ 3 তে লেখ প্রিন্ট এরিয়া, স্টেপ 4 এ লেখ প্রিন্ট পেরিমিটার এন্ড টার্মিনেট দ্য অ্যালগরিদম। তাহলে তুই চাইলে কিন্তু স্টেপটা বাড়াতে পারিস, বাট মিনিমাম স্টেপে আমাদের সলভ করতে হবে, তিনটে স্টেপের কমে কিন্তু সলভ করা যাবে না। ঠিক আছে, তাহলে এই অ্যালগরিদমটা পুরোপুরি তোর কাছে পরিষ্কার তো? ক্লিয়ার তো পুরোপুরি ব্যাপারটা? এবার নেক্সট পার্টটায় আসছি। ঠিক আছে, ওকে। আচ্ছা, নেক্সট পার্টটা কি বলেছে দেখ, ভালো করে ফলো করবি এটা। কোশ্চেনটা বলেছে ডিজাইন অ্যান অ্যালগরিদম টু ইন্টারচেঞ্জ two given numbers। ঠিক আছে, ওকে। তাহলে কি বলছে, এমন একটা অ্যালগরিদম বানাতে বলেছে যেই অ্যালগরিদমটার সাহায্যে তুই দুখানা নাম্বারকে ইন্টারচেঞ্জ করতে পারিস। মানে সাপোজ তোকে যদি কেউ 10 আর 9 দিয়ে দেয়, তুই এমন একটা অ্যালগরিদম বানা যে প্রথমে তোকে 10 আর 9 প্রোভাইড করা থাকবে, লাস্টে তুই এই অ্যালগরিদমের স্টেপ বাই স্টেপ ফলো করে 10 এর জায়গায় 9 লিখবি, 9 এর জায়গায় 10 লিখবি। মানে সাপোজ তোকে দুখানা নাম্বার দেওয়া হয়েছে, সাপোজ তোকে এ বলা হয়েছে 10, বি বলা হয়েছে 9, আরো স্পেসিফিক করে বলছি, তুই এমন ভাবে স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা ফলো করবি, আমি যেটা বানাবো এক্ষুনি, যাতে এ এর ভ্যালুটা লাস্টে 9 হয়ে যায়, বি এর ভ্যালুটা লাস্টে 10 হয়ে যায়। এটাকেই বলে ইন্টারচেঞ্জ টু গিভেন নাম্বারস। ঠিক আছে, ওকে। এবার ফলো কর জিনিসটা। আচ্ছা, স্টেপ 1 কি হবে, সবার আগে তোকে দুখানা নাম্বার প্রোভাইড করতে হবে রে বাবা। সবার আগে তোকে দুখানা নাম্বার প্রোভাইড করতে হবে, তারপর তো নাম্বারটাকে তুই ইন্টারচেঞ্জ করবি। তাহলে সবার আগে প্রোভাইড করা মানে কি, ইনপুট। তাহলে ইনপুট দ্য ভ্যালু অফ এ অ্যান্ড বি, মানে প্রথম যে নাম্বারটা তুই দিবি সেই নাম্বারটাকে আমি এই স্টেপ 1 এ বোঝাতে চাইছি, প্রথম যে তুই নাম্বারটা আমাকে দিবি সেই নাম্বারটাকে আমি এ ভ্যারিয়েবলে স্টোর করা মানে কি, সাপোজ তোকে যদি বলে, সাপোজ এরকম করে দিতিস না ছোটবেলা অঙ্কগুলোতে, মানে যেটা দেওয়া হতো, সাপোজ তোকে বলা হলো যে তোকে 10খানা বই তোর কাছে আছে। ঠিক আছে, ওকে। তাহলে তুই যেই নাম্বারটাকে গিভেন দেওয়া থাকতো, তুই ওই নাম্বারটাকে সাম এ বা এক্স ধরে নিতিস। সেরকমই তোকে সাপোজ যে নাম্বারটা দেওয়া হবে, তুই সেটাকে একটা ভ্যারিয়েবলের মধ্যে স্টোর করে নিচ্ছিস। ঠিক আছে, সাপোজ তুই প্রথমে 10 দিলি, তাহলে 10টাকে আমি স্টোর করবো হচ্ছে এই ভ্যারিয়েবলের মধ্যে, মানে আমি এ ইকুয়ালস টু 10 লিখবো। ঠিক আছে, তাহলে ইনপুট দ্য ভ্যালু অফ এ এন্ড বি, সেকেন্ড যে নাম্বারটা দিবি ওটাকে আমি বি ভ্যারিয়েবলে স্টোর করব। ঠিক আছে, এবার নেক্সট পার্টটা দেখ। এবার কি আমাদের ইন্টারচেঞ্জিং স্টার্ট হচ্ছে, বারবার করে বলছি ভালো করে ফলো কর জিনিসটা, আমাদের ইন্টারচেঞ্জ করা স্টার্ট হচ্ছে। এবার দেখ একটা জিনিস তোকে বোঝাই, ইন্টারচেঞ্জ তো ছোটবেলা থেকে করে আসছিস। সাপোজ এই গ্লাসটায় চা আছে, এই গ্লাসটায় কফি আছে, এই গ্লাসটায় চা আছে, এই গ্লাসটায় কফি আছে। আমি চাইছি যেই গ্লাসটায় চা আছে ওই গ্লাসটায় কফি থাকবে, আর যেই গ্লাসটায় কফি আছে ওই গ্লাসটায় চা থাকবে। এরকম তো অনেকবার করেছিস। সাপোজ একটু মানে ভাবার চেষ্টা কর, এই গ্লাসটায় চা থাকবে, এই চা আছে, এই গ্লাসটায় কফি আছে। আমি চাইছি যে এমন ভাবে আমি চাইছি আমি যে চায়ের গ্লাসটায় কফি থাকবে, মানে এখানে কফি থাকবে, এখানে চা থাকবে। তাহলে এই প্রসিডিউরটাকে আমাকে যদি সলভ করতে হয়, এটাকে যদি করতে হয়, তাহলে কি করতে হবে, আর একটা এক্সট্রা গ্লাস আমাকে ইন্ট্রোডিউস করতে হবে না, একটা ফাঁকা গ্লাস আমাকে ইন্ট্রোডিউস করতে হবে এখানে। তাহলে কি করবো এবার,
এই ফাঁকা গ্লাসে প্রথমে আমি চাটা ঢালবো, বা প্রথমে তুই কফিও ঢালতে পারিস, কোনো সমস্যা নেই। তাহলে প্রথমে যখন আমি চা ঢালছি, তাহলে এখানে এই মুহূর্তে চা আছে, এখানটা ফাঁকা হয়ে গেল, আর এখানটা কফি আছে। ঠিক আছে, ওকে। তাহলে এই গ্লাসটা ফাঁকা হয়ে গেল, এটা দেখ ফাঁকা রেখেছি আমি। এই গ্লাসটা এখন চা আছে, এখানে কোথায় ফাঁকা, FAK বা এমটি, ফাঁকা। তাহলে প্রথমে ফাঁকা ছিল, এখন চা আছে। এখানে প্রথমে কফি ছিল, এখানে প্রথমে কফি আছে, এটা ফাঁকা হয়ে গেছে। নেক্সট কাজ কি করব, এখানে কফিটাকে ঢেলে দেবো। তাহলে এই মুহূর্তে এখানে কফি আছে, এখানে এখনো চা আছে, এটা কি এমটি। নেক্সট কাজটা কি করবো, যে এখানে যে চাটা ছিল ফাঁকা গ্লাসটায়, সেই চাটাকে আমি এর মধ্যে দিয়ে দেবো। তাহলে এখানে এখন কফি আছে, এটা এমটি হয়ে গেল, এখানে এখন চা আছে। ব্যাপারটা বুঝতে পারলাম কি বলার চেষ্টা করছি? তার মানে এই গ্লাসের মতনই যখন তোকে দুখানা নাম্বার ইন্টারচেঞ্জ করতে হবে না, তার জন্য তোকে মানে এখানে তো প্রথম নাম্বারটাকে এ ভেরিয়েবল, সেকেন্ড নাম্বারটাকে বি ভেরিয়েবল আমি স্টোর করেছি। সেরকম ভাবে যখন এ ভেরিয়েবল নাম্বারটা মানে বি ভেরিয়েবলে যে নাম্বারটা সেটা এ ভেরিয়েবলে থাকবে, আর এ ভেরিয়েবলে যে নাম্বারটা সেটা কি বি ভেরিয়েবলের মধ্যে থাকবে। এটা আমি চাইছি লাস্টে। তাহলে এইটাকে করার জন্য আমি একটা এক্সট্রা ফাঁকা ভেরিয়েবল মানে কি, যেই ভেরিয়েবলের মধ্যে এখনো পর্যন্ত কোনো নাম্বার ঢোকানো হয়নি, তাহলে সেরকম একটা ফাঁকা ভেরিয়েবল চয়েস করবো। যেরকম ভাবে এই দুটো ভর্তি ক্লাসের জন্য আমি একটা ফাঁকা ক্লাস চয়েস করেছিলাম, সেরকম এই দুটো অলরেডি নাম্বার দিয়ে স্টোর করে দেওয়া ভেরিয়েবলের জন্য আমি একটা ফাঁকা ভেরিয়েবল চয়েস করব। ঠিক আছে, ওকে। তাহলে একটা ফাঁকা ভেরিয়েবল চয়েস করছি, তা কিভাবে লিখছি আমি ভালো করে ফলো করবি একটু। এবার স্টেপ 2 তে আসছি। এটা তো পুরোপুরি বুঝতে পেরে গেছিস। আচ্ছা, এটা লিখেই করি। স্টেপ 2 তে আসছি। ঠিক আছে, সেই ফাঁকা ভেরিয়েবলটাকে মনে মনে আমি সি ধরেছি। তাহলে সবার আগে তাহলে চাটাকে এ বলছি, কফিটাকে বি বলছি, আর ফাঁকাটাকে সি বলছি। ঠিক আছে, ওকে। আরেকটা জিনিস তোকে বলে দিই, ম্যাথমেটিক্সে এ ইকুয়ালস টু বি, এটা মানে কিন্তু ইকুয়ালস টু বোঝায়, এ ইকুয়ালস টু বি। বাট অ্যালগোরিদম বল বা সি প্রোগ্রামিং বল বা ফ্লো চার্ট বল, এখানে এইটা মানে বোঝায় এ ইজ রিপ্লেস বাই বি। তাহলে ম্যাথমেটিক্সে কিন্তু এটা হচ্ছে এ ইকুয়ালস টু বি, বাট অ্যালগোরিদমে এটার মানে হচ্ছে এ ইজ রিপ্লেস বাই বি, মানে বাঁদিকে যেটা আছে সেটা ডান দিকটা দিয়ে রিপ্লেস করা হলো। মানে আমি যদি বলি যে এ ইকুয়ালস টু 10, তাহলে আমি এটার মানে এরকম বুঝবো যে এ ইজ রিপ্লেস বাই 10। মানে আগে হয়তো এর ভ্যালু অন্য কিছু ছিল, আমি যখনই এ ইকুয়ালস টু 10 বললাম মানে এ ইজ রিপ্লেস বাই 10। ঠিক আছে, ওকে। তাহলে এখন আমি এটা কি করছি, সবার আগে আমি কি করলাম, যে চাটা ছিল এখানে, ফাঁকা ছিল এখানে সি, এটা ছিল ফাঁকা। চাটাকে আমি এ ধরেছি, ফাঁকাটাকে সি ধরেছি। প্রথমে কি করলাম, যে ফাঁকা গ্লাসটায় চা দিয়ে ভর্তি করলাম, তার মানে কি সিটাকে এ দিয়ে রিপ্লেস করলাম না, ফাঁকা ছিল ওটাকে চা দিয়ে ভর্তি করা মানে কি, যে ফাঁকা গ্লাসটাকে চা দিয়ে ভর্তি করলাম, মানে ফাঁকা ভেরিয়েবলটাকে কোন ভেরিয়েবল দিয়ে রিপ্লেস করলাম, এই ভেরিয়েবল দিয়ে। তাহলে প্রথমে লিখছি আমি সেট সি ইকুয়ালস টু এ, মানে কি সি ইজ রিপ্লেস বাই এ, মানে ফাঁকা গ্লাসটা এখন চা দিয়ে পরিপূর্ণ হলো, ফাঁকা গ্লাসটা এখন চা দিয়ে রিপ্লেস হলো। তাহলে সি ইকুয়ালস টু এ না, সি ইজ রিপ্লেস বাই এ, এটা সেট। এই সেট কথাটা না লিখলে কিন্তু কেটেছিল। স্টেপ 3 কি বলছে, স্টেপ 3 বলছে এবার নেক্সট ক্লাসটা আমি কি করলাম, এটা তো ভাগ হয়ে গেছিল, এটা তো আচ্ছা এটা তো নেক্সট স্টেপ। ঠিক আছে, এটা ছিল প্রথমে, এটা হচ্ছে স্টেপ 1, এটা স্টেপ 1 হয়ে গেছে। স্টেপ 2 কি বলছে, স্টেপ 2 তে বললাম আমি এখানে এখন চা আছে, আমি কফিটাকে এর মধ্যে ঢাললাম, মানে এখানে কফিটাকে আমি বি ধরেছিলাম, চাটাকে আমি এ ধরেছিলাম। তাহলে এ ভেরিয়েবলটা কিন্তু এখন ফাঁকা, বিকজ এ তে যেটা ছিল ওটা তো আমি সি এর মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে এ ভেরিয়েবল এখন ফাঁকা, যেহেতু ফাঁকা আছে এ ভেরিয়েবলটা, তাহলে সেটাকে আমি কি কফি দিয়ে মানে কি বি দিয়ে রিপ্লেস করলাম। তাহলে সেট কাকে রিপ্লেস করছি, যে ফাঁকা আছে তাকে বাঁ দিকে লিখবো অলওয়েজ, আর যাকে দিয়ে ফাঁকাটাকে ভর্তি করছি ওটাকে আমি ডান দিকে লিখবো অলওয়েজ। তাহলে কফিটা ভর্তি ছিল,
কফিটাকে আমি ফাঁকা চায়ের ফাঁকা গ্লাসে দিয়ে দিলাম, মানে চায়ের ফাঁকা গ্লাসটাকে আমি এ বলেছি, কফিটাকে বি বলছি, তাহলে চায়ের ফাঁকা গ্লাসটা ইজ রিপ্লেস বাই কফি, মানে এ ইকুয়ালস টু বি, মানে ইজ রিপ্লেস বাই বি। নেক্সট স্টেপটা কি করলাম, এটা তো হয়ে গেল তো স্টেপ 2, সরি স্টেপ 3 এখানে। এটা কি লাস্টটা কি করব, ফাঁকা গ্লাসটা থেকে আমি কফি গ্লাসে দিয়ে দেবো। তাহলে কি করবো জিনিসটা, স্টেপ 4 সেট। এবার তোরা বল কি লিখবো, কে ফাঁকা আছে এখন, এখন কিন্তু কফি গ্লাসটা ফাঁকা আছে, কফি গ্লাসটা ফাঁকা আছে মানে কি বি ফাঁকা আছে এখন, তাহলে বিটাকে এখন কাকে দিয়ে রিপ্লেস করছি, এইখানে যেটা ছিল সি তে ছিল চাটা, তাহলে সি তে এখন চা আছে, কফি গ্লাস এখন ফাঁকা আছে, আমি চাটাকে দেবো কফি গ্লাসের মধ্যে, তাহলে সেট বি ইকুয়ালস টু সি। সি তে ছিল তোর চাটা, চাটা কফির ফাঁকা গ্লাসে যাবে, তাহলে কফির ফাঁকা গ্লাস ইজ রিপ্লেস বাই চা, তাহলে সেট বি ইকুয়ালস টু সি। লাস্টে এই তিনটে স্টেপে কিন্তু ইন্টারচেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। লাস্টে স্টেপ 5 প্রিন্ট এ এন্ড বি এন্ড টার্মিনেট দ্য অ্যালগরিদম। প্রথমে যে এ আর বিটা নিয়েছিলাম সেটা এই তিনটে স্টেপের দ্বারা উল্টে গেছে। এবার আমি এ যখন প্রিন্ট করব তখন প্রথমে যে বি এর ভ্যালু দিয়েছিলাম সেটা প্রিন্ট হবে, আর যখন বি প্রিন্ট করব প্রথমে যে এ এর ভ্যালু দিয়েছিলাম সেটা প্রিন্ট হবে। একটা এক্সাম্পল দিয়ে দেখে নি, বেস্ট হবে। এক্সাম্পল দিয়ে দেখে নিচ্ছি জিনিসটা। সাপোজ a ইকুয়ালস টু 10 b ইকুয়ালস টু 9, ঠিক আছে। তাহলে প্রথমে ইনপুট দিয়ে দিয়েছি a এর ভ্যালু 10 b এর ভ্যালু 9। নেক্সটটা কি সেট c ইকুয়ালস টু a, তাহলে c ইকুয়ালস টু a, এটা মানে এখন c এর ভ্যালু কত বলতো, a এর ভ্যালু ছিল 10, তাহলে c এর ভ্যালু কিন্তু এখন 10 হয়ে গেছে। এটা কিন্তু আচ্ছা এর ভ্যালু কি আছে ভালো করে মাথায় রাখবি, এর ভ্যালু এর কিন্তু এই মুহূর্তে কোনো ভ্যালু বলতে পারছি না, ঠিক আছে ওকে। বাট আমরা যখন আমি কম্পিউটার প্রোগ্রামিং করবো তখন দেখাবো এর ভ্যালুটা কিন্তু এখনো 10ই আছে, ঠিক আছে। যেহেতু এর ভ্যালুটাকে অন্য কোনো ভ্যালু দিয়ে রিপ্লেস করা হয়নি, তাহলে এই মুহূর্তে কিন্তু এর ভ্যালু 10ই আছে। এটা তোর কোনো চার গ্লাস ফাঁকা হয়ে গেল, ওটা তো একটা এক্সাম্পল দেওয়ার জন্য বলেছিলাম, বাট বাস্তবে যখন আমি নাম্বার নিয়ে কাজ করছি তখন কি সেটা হয়। প্রথমে এর ভ্যালু 10 ছিল, আমি সি ইজ রিপ্লেস বাই এ করলাম, ঠিক আছে। তাহলে সি এর ভ্যালু এখন 10 হয়ে গেল, তাহলে সি এর ভ্যালু এখন 10, এর প্রথমে যে ভ্যালু ছিল সেটাই আছে, আর বি এর ভ্যালু কি 9 আছে, ঠিক আছে ওকে। এবার নেক্সট কাজটা কি, নেক্সট কাজটা হচ্ছে সেট a ইকুয়ালস টু b। তাহলে আমি যদি a ইকুয়ালস টু b করি তাহলে কি a ইজ রিপ্লেস বাই b, মানে a এর ভ্যালু 10 ছিল b এর ভ্যালু 9 ছিল, বলছে a এর ভ্যালুটা b এর ভ্যালু দিয়ে রিপ্লেস করো, তার মানে কি a এর ভ্যালু 9 হয়ে গেল। a ইজ রিপ্লেস বাই b মানে b এর যা ভ্যালু আছে এখন a এর ভ্যালু তাই হয়ে যাবে, তাহলে a এর ভ্যালু 9 হয়ে গেল। c তো আগে 10 ছিল ভাই, আর b টা এখন 9 আছে। লাস্টে কি b ইকুয়ালস টু c, মানে বলছে b ইজ রিপ্লেস বাই c, তাহলে a এর ভ্যালু এখনো 9 আছে, c এর ভ্যালু 10 আছে, কাকে রিপ্লেস করতে বলেছে b এর ভ্যালুটাকে c এর ভ্যালু দিয়ে রিপ্লেস করতে বলেছে, তাহলে কি b এর ভ্যালু এখন 10 হয়ে যাবে। c এর যা ভ্যালু আছে b এর ভ্যালুটাকে সেই c এর ভ্যালু দিয়ে রিপ্লেস করতে বলেছে, তাহলে a এর ভ্যালু 9 হয়ে গেল, b এর ভ্যালু 10 হয়ে গেল। তোকে তো c টাকে প্রিন্ট করতে বলেনি, লাস্টে কি লেখা আছে প্রিন্ট a এন্ড b, মানে a আর b এর উত্তর লেখো, তাহলে অ্যানসারটা কি হবে a ইকুয়ালস টু 9 b ইকুয়ালস টু 10, ঠিক আছে। এন্ড টার্মিনেট অ্যালগরিদম মানে কি এরপর আর কোনো স্টেপ করা হবে না, তাহলে স্টেপ বাই স্টেপটা বুঝতে পারলি কিভাবে করা হলো। আমি চাই তোরা এই অ্যালগরিদমটাই দেখি কে ট্যালেন্টেড আছিস, এই অ্যালগরিদমটাই তোরা এক্সট্রা কোনো ভ্যারিয়েবল ইউজ না করে কর, এই অ্যালগরিদমটাই তোরা কোনো এক্সট্রা ভ্যারিয়েবল ইউজ না করে কর। আমি যখন লাস্ট ইয়ার পড়িয়েছিলাম একটা ছেলে এটাকে এক্সট্রা ভেরিয়েবল মানে থাকা ভেরিয়েবল না ধরে করে দেখিয়ে দিয়েছিল। আমি চাই তোরা তোদের মধ্যে তুই একজন করে এটা, ঠিক আছে। যাই হোক, এটা হচ্ছে তোর সেকেন্ড কোশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবার চলে আসছি আমি 3 নম্বর কোশ্চেনে।
এবার যে নেক্সট অ্যালগরিদমটা আছে, সেই অ্যালগরিদমটা দেখ কি বলছে, সেটা বলতে চাইছে বলছে এমন একটা অ্যালগরিদম তৈরি করো যেখান থেকে 3টে নাম্বার যদি গিভেন দেওয়া থাকে, সেই 3টে নাম্বারের মধ্যে কোনটা লার্জেস্ট সেটা আমরা বের করে ফেলতে পারবো। তাহলে কোশ্চেন আমি লিখছি, তাহলে ফাইন্ড দ্য লার্জেস্ট of three distinct number। ঠিক আছে, ডিজাইন অ্যান অ্যালগরিদম টু ফাইন্ড দ্য লার্জেস্ট অফ 3 ডিস্টিংক্ট নাম্বার। তাহলে স্টেপ 1টা আমাদের কি হবে? স্টেপ 1টা আমাদের অলওয়েজ হবে কি, প্রথমে 3টে নাম্বার আমাদের দিতে হবে। তাহলে ইনপুট দ্য ভ্যালু অফ, আচ্ছা ইনপুট এরকম ভাবে লিখি, ইনপুট দ্য নাম্বারস a, b, c। ইনপুট দ্য নাম্বারস a, b, c লিখতে পারিস বা জাস্ট ইনপুট abc লিখতে পারিস, কোনো সমস্যা। তাহলে প্রথমে আমি 3টে নাম্বার abc লিখে নিলাম। এবার দেখ সবার আগে কি বলছি, এবার স্টেপ বাই স্টেপ যে এই স্টেপগুলো ফলো করছে সে কি কি নাম্বার দিয়েছে কিন্তু আমরা জানি না। ঠিক আছে, ওকে, আমি তো ফর্মুলা বানিয়ে দেবো, আমি তো স্টেপ বাই স্টেপ প্রসিডিউরটা বানিয়ে দেবো। এবার কে কি নাম্বার দিচ্ছে সেটা কি আমি জানতে পারবো কোনোদিন? আমি সবার জন্য স্টেপ বাই স্টেপ প্রসিডিউর বানাবো, মানে যে কোনো নাম্বার দিক, যাতে আমার এই স্টেপ বাই স্টেপ মেথডে প্রত্যেকের কারেক্ট অ্যান্সার আসে। ঠিক আছে, তাহলে প্রথমে আমি করছি কি, আগে আমি অ্যালগরিদমটা পুরোপুরি লিখে নিচ্ছি, দেন অ্যালগরিদমটা লেখার পর আমি এক্সাম্পল দিয়ে দেখাবো যে অ্যালগরিদমটা কাজ করছে কিভাবে। প্রথমে দেখ কি করছি, প্রথমে বলছি সেট লার্জ ইকুয়ালস টু এ, মানে আমি কিন্তু এবিসি নাম্বারটা কি সেটা জানি না, তবে যেই নাম্বারই থাকুক এবিসি, আমি প্রথমে এ যে নাম্বারটা আছে, এতে যে নাম্বারটা স্টোর করা হয়েছে, মানে ইউজার মানে যে ইউজ করছে না, সে প্রথম যে নাম্বারটা দিয়েছে ওটাকে আমি লার্জ ধরে নিচ্ছি। তাহলে সেট লার্জ ইকুয়ালস টু এ, মানে লার্জ ইকুয়ালস টু এ মানে কি, লার্জ যে নাম্বারটা চয়েস করছি সেটা রিপ্লেস বাই এ। তুই এর জায়গায় ডিও বলতে পারতিস, ডি এবিসি ডিও বলতে পারতিস, বাট লার্জ যেমন এবিসি একটা ভেরিয়েবল, সেরকম লার্জও একটা ভেরিয়েবল। লার্জ ভেরিয়েবলের মধ্যে যে নাম্বারটা সব থেকে লার্জ সেই নাম্বারটা থাকবে। তাহলে প্রথমে ইউজার যেই নাম্বারই দিয়ে থাকুক না কেন, প্রথম নাম্বারটাকে আমি লার্জ ধরে নিচ্ছি। এবার প্রথম নাম্বারটা লার্জ হতেও পারে, আবার কি নাও হতে পারে। এই জন্য দেখ পরবর্তী স্টেপটা কি বলছে, তাহলে প্রথম স্টেপটা আমি লার্জ ইকুয়ালস টু এ, মানে লার্জ ইজ রিপ্লেস বাই এ ধরে নিচ্ছি। পরে যে স্টেপটা আছে ওটা কি বলছে, স্টেপ 2, ঠিক আছে, ওকে, সরি স্টেপ 3। এবার দেখ, তাহলে এটা লার্জ হতেও পারে আবার নাও হতে পারে। যদি ইফ লার্জ লেস দেন বি, মানে লার্জ তো এখন এ, তাহলে লার্জ যদি বি এর থেকে ছোট হয়, মানে এ যদি বি এর থেকে ছোট হয়, তাহলে কি এটা লার্জ থাকলো? আমি তো লার্জটাকে এখন এ ধরে নিয়েছি, মানে এ নাম্বারটাকে লার্জ ধরে নিয়েছি। এবার সেই নাম্বারটা যদি বি এর থেকে ছোট হয়, তাহলে কি এ নাম্বারটা লার্জ হতে পারে না? যেহেতু বি এর থেকে ছোট, তাহলে এই মুহূর্তে লার্জ কোনটা হবে, সেট। তাহলে ইফ লার্জ লেস দেন বি, সেট লার্জ ইকুয়ালস টু বি। তাহলে যদি এটা বি এর থেকে ছোট হয়, তাহলে তো এটা এখন আর লার্জ থাকলো না, তাহলে কে লার্জ হয়ে গেল, কে বড় হয়ে গেল, বি বড় হয়ে গেল। তাহলে এখন লার্জ ভেরিয়েবলে বি নাম্বারটাকে স্টোর করব। প্রথমে লার্জটা এ দিয়ে রিপ্লেস হয়েছিল, যদি এই কন্ডিশনটা স্যাটিসফাই করে যায়, তাহলে আর এটা লার্জ থাকবে না, তাহলে কে লার্জ হয়ে যাবে, বিটা লার্জ হয়ে যাবে। ঠিক আছে, স্টেপ 3। স্টেপ 4, এবার তাকে আমি এ আর বি এর মধ্যে কম্পারিজন করেছি, আমি তখন সি এর সাথে কম্পেয়ার করিনি এটাকে। তাহলে আবার সেম প্রসিডিওর, ইফ লার্জ লেস দ্যান সি, সেট লার্জ ইকুয়ালস টু সি। তাহলে এই মুহূর্তে লার্জটা কি বি হয়ে গেছিল, তাহলে এবার যদি বিটা সি এর থেকে ছোট হয়, তাহলে কি সিটা তাহলে বড়, তাহলে সিটা লার্জ হয়ে যাবে। এবার সাপোজ একটা নাম্বার, প্রথমে আমি এটাকে চয়েস করেছিলাম লার্জ, এবার যদি স্টেপ 3 স্যাটিসফাই না করে, মানে একটা এক্সাম্পল দিলে খুব ভালো বোঝানো যাবে। আচ্ছা আমি একে পুরোপুরি করে নিচ্ছি, তারপর আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, এক্সাম্পলটা খুব কাজে লাগবে। তাহলে সবকটা নাম্বারের মধ্যে কম্পেয়ার করা হয়ে গেল,
এবার স্টেপ 5, লাস্টে কি প্রিন্ট লার্জ, মানে লার্জটাকে লার্জ নাম্বারটাকে প্রিন্ট করে দেবো অ্যান্ড টার্মিনেট দ্য অ্যালগোরিদম। এবার দেখ কিভাবে কাজ করছে, একটা এক্সাম্পল দিচ্ছি আমি, হচ্ছে এটা 1, বিটা 2, সিটা 3, তাহলে কি 3টা লার্জ হবে। এবার দেখি যে এই প্রসিডিউরের মাধ্যমে আমি লার্জটাকে 3 পাচ্ছি না, তাহলে প্রথমটা কি বলেছে যে লার্জ ইকুয়ালস টু a, মানে কি 1, ঠিক আছে। নেক্সটটা কি বলেছে, ইফ লার্জ লেস দেন বি, লার্জটা কি এখন 1, তো লার্জ তখন 1, তাহলে লার্জ যদি এখন 2 এর থেকে ছোট হয়, বিটা তো 2, লার্জ যদি 2 এর থেকে ছোট, হ্যাঁ লার্জটা 1, তাহলে লার্জ 2 এর থেকে ছোট, এটা হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে, তাহলে লার্জ এখন কে, লার্জ হচ্ছে এখন 2, ঠিক আছে। এবার 3 নম্বর স্টেপে আসি, লার্জ কি সি এর থেকে ছোট, লার্জ এখন 2 কিন্তু সি কি 3, তাহলে 2 3 এর থেকে ছোট, মানে এই কন্ডিশনটা স্যাটিসফাই করছে লার্জ লেস দেন 3, লার্জ তো 2, 2 তো 3 এর থেকে ছোট, তাহলে লার্জ কত হবে এখন 3 হয়ে গেল। যদি লার্জ 3 এর থেকে সি এর থেকে ছোট হয়, এখানে লার্জটা সি, এখানে 3, তাহলে লার্জটা এখন সি এর থেকে ছোট, তাহলে কি লার্জটা কি হয়ে যাবে, সি হয়ে যাবে, তাহলে লার্জ 3 হয়ে গেল। তাহলে প্রথমে লার্জটা 1 ধরেছিলাম, তারপরে এই স্টেপটাকে স্যাটিসফাই করলো, লার্জটা 2 হয়ে গেল, তারপর পরেরটাকে স্যাটিসফাই করলো, লার্জটা 3 হয়ে গেল, লাস্ট স্টেপটা কি প্রিন্ট লার্জ, তাহলে প্রিন্ট কাকে করব, লার্জকে করব, মানে কি হবে 3, ঠিক আছে। ওকে, এবার আরেকটা एग्जांपल নিই, কিভাবে, এটাকে আমি 1 ধরছি, বিটাকে 3 ধরছি, সিটাকে 2 ধরছি, ঠিক আছে। তাহলে কি হচ্ছে দেখ, তাহলে লার্জ ইকুয়ালস টু 1, তাহলে এবার দেখবো যে এই স্টেপটা স্যাটিসফাই করছে কিনা, লার্জটা কি বি এর থেকে ছোট, লার্জ তো এখন 1, বি এখন হচ্ছে 3, তাহলে 1, হ্যাঁ 1 3 এর থেকে ছোট, তাহলে লার্জ কি হবে, তাহলে লার্জ হয়ে যাবে এখন 3, সেট লার্জ ইকুয়ালস টু বি বলেছে তো, তাহলে লার্জ ইকুয়ালস টু বি ইকুয়ালস টু কি হয়ে যাবে 3 হয়ে যাবে। এবার পরের স্টেপে যাচ্ছি, ইফ লার্জ লেস দ্যান সি, তাহলে এখন লার্জ এর ভ্যালু হচ্ছে 3, সি এর ভ্যালু 2, তাহলে 3 কি লেস দ্যান 2 না, তার মানে কি এই স্টেপটা স্যাটিসফাই করলো না, তাহলে 2 একের পরে 2 তে এলো, 2 এর পরে 3 এ গেল, 3 এর পরে 4 নম্বরটাকে তো স্যাটিসফাই করলো না, যেহেতু স্যাটিসফাই করলো না এটাকে, সো ডাইরেক্ট 3 থেকে 5 এ চলে যাবে, 4 আর 4, তাহলে প্রিন্ট লার্জ মানে কি লার্জটা 3 হয়ে গেল। তাহলে তুই যেভাবেই নাম্বারটা চয়েস কর না কেন, লাস্টটা অলওয়েজ 3ই আসবে। এবার আমি আরেকটা एग्जांपल নিই, যদি এটাকে 3 নি, বিটাকে 2 নি, সিটাকে 1 নি, তাহলে কি লার্জ ইকুয়ালস টু a ইকুয়ালস টু 1, সরি 1 না 3, প্রথমে সেট লার্জ ইকুয়ালস টু, তারপরে স্টেপে লার্জ কি লেস দ্যান বি হচ্ছে, মানে 3 কি 2 এর থেকে ছোট হচ্ছে না, তাহলে কি সেকেন্ড স্টেপে থার্ড স্টেপে আমি যাব না, তাহলে ফার্স্ট স্টেপের পরে সেকেন্ড স্টেপে এলাম, থার্ড স্টেপটা স্যাটিসফাই করলো না, লার্জ 3, 3টা বি এর থেকে ছোট না, মানে 2 এর থেকে ছোট না, পরের স্টেপে দেখি লার্জ কি সি এর থেকে ছোট, মানে 3 কি সি কি 1 এখানে, তাহলে লাস্টটা এখন 3, তাহলে 3টা কি সি এর থেকে ছোট না, তার মানে কি 4 নম্বর স্টেপ হয়ে গেল, লাস্টে কি আছে প্রিন্ট লার্জ, তাহলে ডাইরেক্ট 5 নম্বর স্টেপে গেল, তাহলে প্রিন্ট লার্জ, লার্জ কত 3, তাহলে 3 প্রিন্ট করে দিলাম, মানে অ্যানসার লিখে দিলাম হচ্ছে 3। তাহলে এভাবে কিন্তু আমাদের অ্যালগরিদম গুলো করতে হবে। তাহলে 3টে নাম্বারের মধ্যে লার্জ কিভাবে আমরা বের করছি সেটা অ্যালগরিদমের মাধ্যমে কিন্তু পুরোপুরি দেখিয়ে দেওয়া হলো, ঠিক আছে। ওকে, এবার নেক্সট অ্যালগরিদমে আয়, তাহলে বেস্ট হবে। এগুলো সবই খুবই ইজি, দেখেই বুঝতে পারা যাচ্ছে পুরোপুরি। এর পরের 4 নম্বরটা দেখে দেখে করে নিবি, 5 নম্বরটা আমি করিয়ে দিচ্ছি। পাঁচ নম্বরটা কি বলেছে দেখ, পাঁচ নম্বরটা কি বলেছে দেখ, ডিজাইন অ্যান অ্যালগরিদম
design an algorithm to find nature and value, অবশ্যই real value of the roots of given quadratic equation ax square plus bx plus c equals to 0. Of the given quadratic equation ax square plus bx plus c equals to 0. ঠিক আছে, তাহলে এই কোয়াড্রেটিক ইকুয়েশনটার তো নেচার এন্ড ভ্যালু অফ দি রুট বের করতে হবে। এমন একটা অ্যালগরিদম বানাতে হবে যাতে সেই অ্যালগরিদমের সাহায্যে রুটের নেচার কি হবে, নেচার কি হতে পারে, রিয়েল হতে পারে, কমপ্লেক্স হতে পারে। মনে করো দেখ ডিসক্রিমিনেন্টের উপর নেচার ডিপেন্ড করে। ডিসক্রিমিনেন্ট যদি রিয়েল হয়, মানে যদি ডিসক্রিমিনেন্ট যদি 0 হয়ে যায়, রুটটা রিয়েল এন্ড ইকুয়াল। ডিসক্রিমিনেন্ট যদি গ্রেটার দ্যান 0 হয়, রুটটা রিয়েল এন্ড আনইকুয়াল। ডিসক্রিমিনেন্ট যদি লেস দ্যান 0 হয়, রুটটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। তাহলে সেটাই আমাদের অ্যালগরিদমের মাধ্যমে পুরোপুরি প্রকাশ করতে হবে। কিভাবে? তাহলে অ্যানসার, এই কোয়াড্রেটিক ইকুয়েশনের রুটটা কার উপর ডিপেন্ড করে? ডিসক্রিমিনেন্ট বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে যদি তোকে ডিসক্রিমিনেন্টের মান বের করতে হয়, তাহলে তোর এ বি সি তিনটেরই ভ্যালু দরকার। তাহলে সবার আগে স্টেপ 1 এ ইনপুট a, b, c। ঠিক আছে, তাহলে সবার আগে যে ইউজ করছে, যে স্টেপ 1টা দেখলো, সে a b আর c নিজের মতো একটা ভ্যালু পুট করে দিল। স্টেপ 2 তে সবার পরে কি করতে হবে? স্টেপ 2 তে বের করতে হবে ডিসক্রিমিনেন্ট। তাহলে ক্যালকুলেট, এই ওয়ার্ডগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, যে ক্যালকুলেট। আমাকে তো বি স্কয়ার মাইনাস 4ac এর মানটা বের করতে হবে। তাহলে ক্যালকুলেট d ইকুয়ালস টু বি স্কয়ার মাইনাস 4ac। তাহলে এই মুহূর্তে আমাদের কিন্তু ডিসক্রিমিনেন্টের মানটা বেরিয়ে গেল। স্টেপ 3, এবার দেখ ডিটা গ্রেটার দ্যান 0 হতে পারে, ডিটা লেস দ্যান 0 হতে পারে, ডিটা ইকুয়ালস টু 0 হতে পারে। তাহলে ইফ ডি লেস দ্যান 0, ডিসক্রিমিনেন্ট যখন লেস দ্যান 0, তখন তো রুটটা কমপ্লেক্স। এবার দেখ নেচার এন্ড ভ্যালু সেগুলোরই দিতে বলেছে যেগুলো রিয়েল ভ্যালু। যদি ডিসক্রিমিনেন্টটা লেস দ্যান 0 হয়ে যায়, তাহলে কোনোদিন রুটগুলো আমাদের রিয়েল হবে না। রিয়েল ভ্যালুগুলো আমাদের এখানে প্রকাশ করতে বলেনি। তাহলে ডি যখন লেস দ্যান 0, তখন আমি জাস্ট এর জন্য নেচার লিখে ছেড়ে দেবো। তাহলে when d less than 0, then print, যখন d less than 0 আমরা কিছু লিখবো না, লিখবো জাস্ট রুটটা হচ্ছে কমপ্লেক্স। তাহলে if d less than 0, print equation has no real root, equation has no real root and terminate the algorithm। এবার তোরা বলবি যে দাদা অলওয়েজ তো আমরা লাস্টে টার্মিনেট অ্যালগরিদম দেখি। আমি বলছি না, যদি দেখি যে ডিটা লেস দ্যান 0 হয়ে যাচ্ছে, দেখ এরপরে স্টেপ 4 আছে, এরপরে স্টেপ 5 আছে। ঠিক আছে, স্টেপ 4 টাকার জন্য স্টেপ 4টা হচ্ছে ডি গ্রেটার দ্যান 0 এর জন্য, স্টেপ 5টা হচ্ছে ডি ইকুয়ালস টু 0 এর জন্য। যখন ডি লেস দ্যান 0 হয়ে যাবে, তখন তো আর রুটগুলো ক্যালকুলেশনের কোনো গল্পই নেই। মানে 1 নম্বর স্টেপের পরে তুই 2 নম্বর স্টেপে গেলি, 2 এর পরে 3 এ গেলি, 3 এর পরে 4, 5, 6 যতগুলো স্টেপ আসছে ওখানে যাওয়ার তো দরকারই নেই। বিকজ যখন ডি লেস দ্যান 0 হয়ে যাবে, রুটটা রিয়েল হবে না, ওটুকুনি বলে দিলেই হবে, বিকজ তুই ক্যালকুলেটর করতে বলছে না। ঠিক আছে, তাহলে যখন ডি লেস দ্যান 0 হবে, তখন এখানেই টার্মিনেট দাল করে দাও। এরপরে আমার যাওয়ার দরকারই নেই। আমি যদি টার্মিনেট দাল করে না লিখি, তাহলে কিন্তু এর পরের স্টেপগুলোতেও যেতে চাইবে। ঠিক আছে, ওকে। তাহলে দ্যাটস ওয়াই যখন ডি লেস দ্যান 0, তখন এখানে আমি টার্মিনেট অ্যালগরিদম করে দিচ্ছি। যদি লেস দ্যান 0 না হয়, তাহলে তো এই স্টেপটাতেই যাবে না। এই স্টেপে তখনই যুক্ত করবে যখন এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তাহলে এই স্টেপের পরে ডিরেক্ট 1, 2 এর পরে 4 অথবা 5 এ চলে যাবে, 3 এ যাবেই না। তাহলে টার্মিনেট অ্যালগরিদম করার তখন কোনো প্রশ্নই নেই। এবার নেক্সট স্টেপটাই আমি আসছি। ডি লেস দ্যান 0 এর জন্য তো হয়ে গেল। নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের ডি গ্রেটার দ্যান 0। তাহলে ইফ d greater than 0, print equation has
has print equation has unequal real root. যখন t greater than 0 আমি লিখে দেবো equation has unequal real root, এটা আমার খাতায় লেখা থাকে। এরপরে কি লিখবো টার্মিনেট দ্য অ্যালগরিদম? না, কেন লিখবো না? বিকজ এরপরে তো আমার রুট গুলো বের করতে হবে, আমাকে তো ভ্যালু বের করতে বলেছে, রিয়েল ভ্যালুগুলো। এখানে কমপ্লেক্স বেরোচ্ছিল বলে টার্মিনেট দ্য অ্যালগরিদম করে দিয়েছি, জাস্ট নেচার বলেই টার্মিনেট করে দেবো, ঠিক আছে? এবার লাস্টে ইফ d equals to 0 print equation has real and equal roots, ঠিক আছে? ওকে, টার্মিনেট দ্য অ্যালগরিদম এখানে লিখবো না, কেন বুঝতে পেরেছিস? এইগুলো গেল নেচার। এবার আসছি রুটের ভ্যালুগুলো বের করবো। তাহলে কিভাবে বের করবো? ক্যালকুলেট। আমরা সিজার চ্যাডিয়ার ফর্মুলা জানি, মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার, সরি বি স্কোয়ার মাইনাস পড়েছি, লিখবো না এখানে, ডি লিখবো বাই 2a, আর x2 লিখবো মাইনাস বি প্লাস রুট ওভার ডি বাই 2a। যারা একটু সি প্রোগ্রামিং জানিস তারা তো বলবি যে স্যার এখানে তো এসকিউ ওয়ার্ডটি লিখতে হয়, এখানে তো 2a না লিখে 2 স্টার এ লিখতে হয়। অ্যালগরিদমে কিচ্ছু ম্যাটার করে না, অ্যালগরিদমে এগুলো কিচ্ছু ম্যাটার করে না। যারা জানিস না তারা তো নতুন শিখছিস, তারা এটাই করবি। আর যারা একটু একটু সি জানিস তারা তো ভাবছিস যে এখানে 2 ইন্টু এ, মানে আমাদের ইন্টু তো লেখা যায় না, আমাদের সি প্রোগ্রামিং তো স্টার লিখতে হয়। অ্যালগরিদম এসবের কোনো গল্পই নেই, অ্যালগরিদমটা পাতি যেভাবে আমরা করি সেভাবেই করছি। এখন আমরা ল্যাঙ্গুয়েজে ঢুকি, ল্যাঙ্গুয়েজে ইন্টুর আগে স্টার দিয়ে ডিনোট করা হয়, রুটটাকে এসকিউ আরটি বলতে হয়, ওগুলো ল্যাঙ্গুয়েজে আছে। এখন তো আমি ল্যাঙ্গুয়েজে ঢুকিনি, এখন আমি অ্যালগরিদমে আছি, স্টেপ বাই স্টেপ প্রসিডিউর, ঠিক আছে? স্টেপ 7, স্টেপ 7 কি করব? ভ্যালুগুলো বের করেছি, ওগুলো প্রিন্ট করব। তাহলে প্রিন্ট x1, x2। তাহলে প্রিন্ট x1, x2, প্রথমে আমি নেচার লিখে দিয়েছি, এবার আমি ভ্যালুগুলো পুরোপুরি লিখে দিলাম। প্রিন্ট x1, x2 পরে তো কিছু লিখতে হবে, টার্মিনেট দ্য অ্যালগরিদম, টার্মিনেট দ্য অ্যালগরিদম, ঠিক আছে? ওকে, তাহলে এবার একটা এক্সাম্পল নিয়ে আমরা কাজ করার চেষ্টা করি। এক্সাম্পলটা কিরকম হচ্ছে? সবার আগে x² + 2x + 1 = 0। এখানে a টা কত 1, b টা হচ্ছে তোর 2, c টা হচ্ছে তোর 1। তাহলে d কত হচ্ছে? তাহলে ইনপুট abc কাজ হয়ে গেছে। d হচ্ছে b² - 4ac, এটা 0 হবে। তাহলে স্টেপ 1 এর পরে স্টেপ 2। এবার স্টেপ 3 তে কি যাবে? না, d তো এখানে ইকুয়ালস টু 0, তাহলে স্টেপ 3 ও যাবে না, স্টেপ 4 এ যাবে না, ডিরেক্ট কি স্টেপ 5। স্টেপ 5 কি বলছে? যদি d ইকুয়ালস টু 0 হয় তাহলে লেখো প্রিন্ট ইকুয়েশন হ্যাজ রিয়েল এন্ড ইকুয়াল রুট। তাহলে আমি লিখে দিই ইকুয়েশন হ্যাজ রিয়েল এন্ড ইকুয়াল রুট। পাঁচে গেল। 6 নম্বর স্টেপে হ্যাঁ ক্যালকুলেট করবে। তাহলে x1 টা বের করলো, x1 টা বের হবে হচ্ছে -1, x2 ও বের হবে হচ্ছে -1, প্রিন্ট x1 x2। তাহলে লাস্টে কি হবে? -1, -1 এন্ড টার্মিনেট দ্য অ্যালগরিদম, মানে কি ফুল স্টপ। তো আমাকে যা বলবে আমি পর তাই ছোটবেলায় শেখানো তো না যে অঙ্কটা করার পরে লাস্টে উত্তর বলে উত্তর লিখবে, তাহলে এখানে সেম প্রসিডিউর। আমাকে যা কাজকর্ম করতে বলছে, এখানে প্রিন্ট ইকুয়েশন হ্যাজ রিয়েল এন্ড ইকুয়াল রুট, মানে কি প্রিন্ট, এটার পরে কি বলছে, মানে এই যে লাইনটা আছে ইকুয়েশন হ্যাজ রিয়েল এন্ড ইকুয়াল রুট, এটাকে লিখতে বলছে, এটাকে প্রিন্ট করতে বলছে। প্রিন্ট করতে বলছে মানে কি আমাকে হাতে খাতায় লিখতে হবে। তাহলে আমি লিখে দিয়েছি এখানে। এবার এটা গেল তো এই টাইপের এক্সাম্পল। এবার যদি আমি একটা এক্সাম্পল নিই, কিরকম এক্সাম্পল? x² + x + 1, তাহলে a1 b1 c1। তাহলে d কত হচ্ছে? b² - 4ac, এটা -3 হচ্ছে, ঠিক আছে? ওকে, মানে কি লেস দ্যান 0। তাহলে 1 নম্বরের পরে 2 নম্বর স্টেপে গেল, 3 নম্বর স্টেপে গেল, স্যাটিসফাই করে গেল। 3 নম্বর স্টেপে কি বলেছে? প্রিন্ট মানে কি? এই প্রিন্ট কাকে করতে বলেছে? ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট। তাহলে ইকুয়েশন হ্যাজ নো রিয়েল রুট বাস এন্ড টার্মিনেট দ্য অ্যালগরিদম।
এরপর তো আমাকে ভ্যালু বের করতে পারবি। তাহলে 1 নম্বরের পরে 2 নম্বরে গেল, 3 নম্বরে গেল, কাজ শেষ। এবার যদি আমি একটা एग्जांपल নিই যেখানে গ্রেটার দ্যান 0 হচ্ছে মানে কি x² + 5x + 6, ঠিক আছে, ইকুয়ালস টু 0। এখানে a হচ্ছে 1, b হচ্ছে তোর 5, c হচ্ছে তোর 6, তাহলে b² - 4ac করছি, এটা কত হচ্ছে 1 হচ্ছে, মানে গ্রেটার দ্যান 0। তাহলে 1 এর পরে 2 নম্বর স্টেপে গেল, 2 এর পরে গেল হচ্ছে তোর 4 নম্বর স্টেপে, 4 এর পরে বিকজ d গ্রেটার দ্যান 0, 5 এ আর যাবে না বিকজ 5 এ d ইকুয়ালস টু 0 এ ঢুকতে পারবে। 4 এর পরে গেল 6 এ, 6 এ গিয়ে ক্যালকুলেট করলো। আচ্ছা 4 নম্বর স্টেপে কি বলেছে, প্রিন্ট ইকুয়েশন হ্যাজ, তাহলে আমি লিখে দিচ্ছি এখানে ইকুয়েশন হ্যাজ আনইকুয়াল রিয়েল রুট, যা লিখতে বলেছে লিখে দিচ্ছি। 6 নম্বর স্টেপে গিয়ে x1 টা বের করলো, -2 বেরোলো নাকি, হ্যাঁ -b প্লাস √, হ্যাঁ হ্যাঁ -2 বেরোলো, হ্যাঁ ঠিক আছে, আর x2 বেরোলো হচ্ছে -3। তাহলে প্রিন্ট x1 x2 মানে কি লাস্টে -2 আর -3 লিখছি এন্ড টার্মিনেট। তাহলে ব্যাপারটা বুঝতে পারলি, एग्जांपल গুলো তো দেওয়ার দরকার নেই, জাস্ট তোকে যদি অ্যালগরিদম লিখতে বলে তাহলে তুই এভাবেই অ্যালগরিদম লিখবি, সিম্পল জিনিস, ঠিক আছে, ওকে। তাহলে আপাতত আমি এখানেই শেষ করছি ভিডিওটা। এরপরে কি কি অ্যালগরিদম তোদের নিজেদের দেখতে হবে সেটা আমি বলে দেবো, পুরোপুরি তো পিডিএফটা আমি দিয়ে দিয়েছি, তোরা করে নিস।